বস, তোমার স্বপ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে বিগত বছরের প্রশ্নগুলোকে একটু সলভ করে অ্যানালাইসিস করতে হবে। লাস্ট 2-3 বছর ধরে আমরা দেখছি কারেকশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে, এবং একটা না 2-3টা প্রশ্ন করে বসে। তাই কারেকশন নিয়ে বিগত বছরে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকে একটু ব্যাখ্যা করে দেখবো, এবং এই ব্যাখ্যার মধ্যে আমরা যতটুকু পারি তোমাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা প্রশ্ন আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, নিচের 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। সো এখানে প্রশ্নগুলো যদি দেখি, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, সো এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। সো এটা ঠিক কিনা। সো আমরা যদি দেখি, যখন একটা সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়, কিংবা যখন হচ্ছে আমরা দেখি যে কোনো একটা কানেক্টর বা ক্লোজ মার্কার দিয়ে 2টা অংশে ভাগ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এখানে 2টা ক্লজ দাঁড়িয়ে যায়। আমরা এদেরকে বলি প্রিন্সিপাল ক্লজ অথবা তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, যেটা হচ্ছে প্রধান বাক্য বা স্বাধীন বাক্য, এবং এর সাথে থাকে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। সো সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা সব সময় সাবজেক্ট তারপরে ভার্ব দিয়ে করব, এবং এর আগে আমাদের সাবঅর্ডিনেট যে কনজাংশনটা আছে সেটা থাকবে। সো এখানে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে হোয়ার। তাহলে আমাদের মূল রুলসটা হচ্ছে এখানে যেটা জানার বা শেখার, সেটা হচ্ছে হোয়ার হচ্ছে তোমার একটা সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন, এরপরে সাবজেক্ট আর ভার্ব বসবে। তাহলে আমরা যদি মূল বাক্যটাতে যাই, এখানে ডু ইউ নো, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রধান বাক্য বা স্বাধীন বাক্য। এর পরের অংশটা এটার উপর নির্ভরশীল, এবং এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যেটা যুক্ত থাকে সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে হোয়ার আছে, তাই হোয়ার থাকলে হোয়ারের পরে সাবজেক্ট হবে। এমনিতে আমাদের মনে হবে যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এটা মনে হয় সঠিক, কিন্তু এটা সঠিক না। কেন? কারণ হোয়ারের পরে সাবজেক্ট বসবে, তারপরে বসবে ভার্ব। এখানেও দেখো হোয়ার, এখানে দিয়েছে ডাজ, এখানে দিয়েছে এস, তো এটা তো এমনিতেও ভুল, কারণ আমরা জানি কি ডাজ থাকলে আর এস বসাতে হয় না। সো এটা এমনিতেও ভুল, আবার রুলসের দিক দিয়েও ভুল, কারণ হোয়ারের পরে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব। আমরা যদি এখানে আসি, ডু ইউ নো হি ড্যাশ হোয়ার, তো এটা আসলে কোনো রুলসের মধ্যেই পড়ে না। ডু ইউ নোর পরে আমাদের এইখানে ক্লজ মার্কারটা দরকার ছিল মধ্যে, বাট এখানে ক্লজ মার্কারটা লাস্টে নেওয়াতে এই বাক্যটা কোনো দিক দিয়েই অর্থপূর্ণ হয় না। লাস্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে ডু ইউ নো, তুমি কি জানো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান স্বাধীন বাক্য, এবং পরে বলা হচ্ছে এটা সাবঅর্ডিনেট কনজাংশন হোয়ার, এরপরে যে দেখো সাবজেক্ট, এরপরে দেখো এখানে আমাদের যে ভার্ব সেটা দেয়া আছে। তাহলে এই দিক হিসেব করলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস। সো আমরা অনেক সময় এইটাকে ভুল করে থাকি, আমরা এটাকে এমবেডেড কোয়েশ্চেনও বলা হয়ে থাকে। সো এরকম এমবেডেড কোয়েশ্চেন সিচুয়েশনে আমরা মাথায় রাখবো যে WH ওয়ার্ডটা যদি মধ্যে থাকে, তাহলে এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব থাকবে। সো নেক্সট টাইম এই রিলেটেড প্রশ্ন আসলে তুমি একটু সজাগ থাকবা। এখন যদি এরকম একটা প্রশ্ন হয়, ডু ইউ নো, তারপরে তুমি দিলা যে হোয়ার, এখানে দিয়েছিল কি ডাজ, যে ডু ইউ নো হোয়ার হি লিভস, তো তুমি এখানে দিতে পারো যে ডু ইউ নো হোয়ার হি প্লেস, এই যে এরকম দিলা। অর্থাৎ তুমি যখন হচ্ছে এই WH কোয়েশ্চেনটাকে মধ্যে নিয়ে আসতেছো, তারপরে সাবজেক্ট আর ভার্ব দিবা। আর যদি এটা মধ্যে না থাকে, তাহলে তুমি যেভাবে আছে এইভাবে দিতে পারো। অর্থাৎ তুমি যদি বলো যে হোয়ার ডাজ হি প্লে, এটা কিন্তু ঠিক আছে, কারণ এখানে শুরুতে হোয়ার বসেছে এবং পরবর্তীতে একবারে প্রশ্ন করার প্যাটার্ন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে করেছি। কিন্তু এই হোয়ারটা যখন মধ্যে বসে এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশনের কাজ করে, তখন কিন্তু নিয়মটার ব্যতিক্রম হয়। তাহলে পরীক্ষায় যদি আসে হোয়ার ডাজ হি প্লে, এটা কি ভুল? না, এটা তো ভুল না। যখন এরকমভাবে বলে যে হোয়ার ডাজ হি লিভস, এটা তো ভুল না, এটা তো রাইট। কিন্তু এটা এই জায়গাতে ভুল, কারণ এখানে হোয়ারটা মধ্যে আছে। সো এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। যখন হোয়ারটা মধ্যে থাকবে, এর আগে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তখন পরের অংশটাতে গিয়ে আমাদের একটু সাবধান হতে হবে। এর পরের অংশে আমরা অক্সিলারি ভার্বগুলোকে কোনোভাবেই ব্যবহার করব না।
এগুলোকে বাদ দিব। এরপরে আমরা সাধারণত দিব হচ্ছে সাবজেক্ট। কি দিব আমরা? এরপরে দিব সাবজেক্ট এবং দিব ভার্ব। এইভাবে মাথা ঠান্ডা করে পড়লে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে তুমি কমন পাবা। এবং আমাদের কাজই হচ্ছে একেবারে বেসিকটাকে ক্লিয়ার করে করে পড়ানো। এখন তোমার প্রশ্ন হতে পারে যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কি? এখন একটা 5-7 মিনিটের ক্লাসে তো এত বিস্তারিত পড়ানো যায় না। আমাদের টার্গেট ডিউ ব্যাচ, যেটা আমরা অ্যাডমিশনের জন্য রেডি করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সব বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াই, ওইখানে আমরা একেবারে বেসিক ক্লিয়ার করে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে জোর দিয়ে রিটেন সহ কভার করে দেই এই একই ব্যাচে। এরপরে যদি দেখো এখানে বলা হচ্ছে নো গ্রামার ইরর অকার সিন, তো এটার বাংলা হচ্ছে নো গ্রামার ইরর, কোনো ভুল নাই গ্রামার জনিত নিচের কোনটাতে। তো এখানে বলা হচ্ছে আই ডিডেন্ট ইট সিন্স ব্রেকফাস্ট, বলা হচ্ছে যে ওই সকালের ব্রেকফাস্ট থেকে আমি এখনো কিছু খাইনি। আই ওয়াজন্ট ইট সিন্স ব্রেকফাস্ট, তাহলে ওয়াজেন্টের সাথে তো ইট বসে না। স্বভাবতই আমরা কি জানি? স্বভাবতই আমরা জানি যে ওয়াজের সাথে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভ, না হলে তোমার ওয়াজের সাথে ভার্বের আইএনজি হবে। ঠিক আছে, এই দুইটার একটা হবে। সো এই দিক থেকে হিসাব করলে আমাদের এই অপশনটাই ভুল। তারপর বলা হচ্ছে আই হ্যাড নট বিন ইটিং সিন্স ব্রেকফাস্ট, এটা কিছুটা ঠিক আছে, কারণ হ্যাড বিনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এখানে সিন্স ব্রেকফাস্ট দেওয়া আছে যে সকাল থেকে আমি কিচ্ছুই খাইনি, এটা অতীতকালের কথা বোঝানো হচ্ছে। আর এখানে দেওয়া আছে আই হ্যাভেন্ট ইটেন সিন্স ব্রেকফাস্ট, তো এই জায়গায় এইটা পুরোপুরি ভুল দেখাই যায়। বাকি তিনটা থেকে আমরা সঠিক উত্তরটা বুঝবো। সো এখানে সঠিক উত্তরটা চেনার সিস্টেম হচ্ছে যদি সিন্স থাকে তাহলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স কখনো হবে না, কারণ সিন্স দিয়ে তোমার হচ্ছে শুরুতেই পাস্ট ইনডিফিনিট টেন্স উল্লেখ হয় না এইভাবে যে আই ডিডেন্ট ইট সিন্স ব্রেকফাস্ট বলতে বাক্য হয় না। সো এখানে তুমি দিতে পারো এটাকে সঠিক উত্তর আই হ্যাভেন্ট ইটেন সিন্স ব্রেকফাস্ট, অর্থাৎ মানে ব্রেকফাস্ট থেকে আমি এখনো খাইনি। বাংলায় যদি বলি যে সকালে নাস্তার পর আমি এখনো খাইনি, আই হ্যাভেন্ট ইটেন সিন্স ব্রেকফাস্ট, যে আই হ্যাভেন্ট ইটেন সিন্স ব্রেকফাস্ট, আর আমি সকালের নাস্তার পরে আমি কিছু খাইনি। সো এই বাক্যটাতে বা এই প্রশ্নের সঠিক উত্তর করতে গেলে দুইটা জিনিস বুঝতে হবে। এক হচ্ছে সিন্স থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এই সিচুয়েশন হলে, এবং গ্রামারের অর্থটা বুঝতে হবে। লাইন পরে বাংলা অর্থটা না ধরতে পারলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। সো গ্রামারে ভালো করার দুইটা সিস্টেমের মধ্যে একটা হচ্ছে তুমি ইংরেজি গ্রামারটাকে আগে জানতে হবে প্রপার, এবং বাক্যের অর্থটা বুঝতে হবে। যেই বাক্যটা নিয়ে কাজ করতেছো এই বাক্যটাতে আসলে বাংলা কোন অর্থ বোঝানো হচ্ছে, এই দুইটা জিনিস ইংরেজি বেসিক রিটেনের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলগুলো থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ। এবং এই জিনিসগুলোকেই আমরা ধরে ধরে শিখাচ্ছি আমাদের টার্গেট ডিউ ব্যাচে। টার্গেট ডিউ ব্যাচে আমরা একটা স্টুডেন্টের বেসিকটাকে ক্লিয়ার করে করে তাকে বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করি। এখন তুমি যদি অ্যাডমিশন নিয়ে প্ল্যান করো যে ভাই আমি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ কিংবা আমি হচ্ছে কুমিল্লা, সাস্ট, খুলনা কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল, আমি হচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানে কলেজগুলোতে পড়তে চাই, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাই, আমাদের এক ব্যাচে রিটেন সহ A to Z শেষ করানো হবে। এটার কোর্স ফি 4500, কিন্তু আমরা এখন ডিসকাউন্টে নিচ্ছি 2999 টাকা। এখানে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে। প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে দেওয়া হবে লেকচার শিট PDF আকারে। প্রতিটা ক্লাস আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে। ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় কোনো প্রবলেম থাকলে সলভ ক্লাস। এছাড়াও তোমার যে কোনো সমস্যা, এটা আমার ডিরেক্ট নাম্বার, তুমি এই নাম্বারে কল দিলে সরাসরি আমাকে পাবা। তুমি হোয়াটসঅ্যাপ দিলে আমি তোমাকে রেসপন্স করব, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে। এবং তুমি আমাদের সাথে ফোনে কথা বলে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। আমরা HSC পরীক্ষার পর থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই ব্যাচে পড়িয়ে থাকি, এবং এই পড়ানোর মেয়াদ হয়ে থাকে 6 থেকে প্রায় 8 মাস। অর্থাৎ একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা একেবারে ধরে ধরে একটা স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য তৈরি করি। এবং আমাদের বিশ্বাস, আমরা যেভাবে পড়াই এবং যেভাবে পড়াচ্ছি একেবারে বেসিক ক্লিয়ার করে এইভাবে ধরে ধরে পড়লে তোমার অবশ্যই বিশ্ববিদ্যালয়ে চান্স হবে এবং তুমি তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারবে।